আসসালামু আলাইকুম। আজকে লাইভ ক্লাসে সবাইকে স্বাগত। স্কিল টেক বিডির পক্ষ থেকে আজকে প্রথম আপনার ডিপার্টমেন্ট ভিত্তিক লাইভ ক্লাস চালু হলো এবং এখানে সবার আকর্ষণের কেন্দ্রবিন্দু এবং সবার অনুরোধের রিকোয়েস্টের প্রেক্ষিতে আমরা প্রথমেই পাওয়ার সিস্টেম থেকে আপনার ওভারভিউ পাওয়ার সেক্টর অফ বাংলাদেশ নিয়ে আজকে আলোচনা করব। আমরা এখান থেকে জবের প্রশ্ন এবং ডুয়েট অ্যাডমিশন টেস্ট দুটার জন্যই এই সেক্টরটা খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে প্রশ্ন আসে, যেমন বুয়েটে প্রশ্ন করলে অথবা এমআইএসটি তে প্রশ্ন করলেই, ডিপিআই তে ঢাকা পলিটেকনিকে প্রশ্ন করলেই এখান থেকে 10 মার্কসের পাওয়ার সেক্টর থেকে প্রশ্ন হয়। দেখা গেছে যে 10টা প্রশ্ন থাকে, 10 মার্কস। এই জন্য এটা খুবই ইম্পর্টেন্ট। আর সেই সাথে ডুয়েট অ্যাডমিশনের জন্য এবার এটা সিলেবাসে ইনক্লুড করছে যারা নতুন, যারা এবার আর কিছুদিন পরে, আমরা সবাই জানি যে 10 তারিখ ডুয়েট অ্যাডমিশন অনুষ্ঠিত হবে। এখানেও এই সিলেবাসটা খুবই ইম্পর্টেন্ট। পাওয়ার সেক্টর অফ বাংলাদেশ এটা নতুন ইনক্লুড করা হয়েছে, খুবই একটা ইম্পর্টেন্ট টপিকস। আমরা কথা না বাড়িয়ে আমাদের সাবজেক্টের আলোচনার মধ্যে চলে আসি। পাওয়ার সেক্টর অফ বাংলাদেশের প্রথম যে বিষয়টা, সেটা হচ্ছে যে একটা মিনিস্ট্রির অধীনে এটা পরিচালিত হয়। আপনার মিনিস্ট্রি হচ্ছে, আমরা সবাই জানি যে মিনিস্ট্রি অফ পাওয়ার, আপনার মিনারেল অ্যান্ড আপনার রিসোর্সেস। মিনিস্ট্রি পাওয়ার, এনার্জি অ্যান্ড মিনারেল রিসোর্সেস। এটা হচ্ছে আমাদের বিদ্যুৎ সেক্টরের কন্ট্রোল করে এই মিনিস্ট্রি পাওয়ার, এনার্জি অ্যান্ড মিনারেল রিসোর্সেস। এখান থেকে আরো এর সাবসিডারি আরো 4-5টা অর্গানাইজেশন আছে। সেগুলা হচ্ছে যে আপনার প্রথম আছে, আমরা এখানে রিনিউয়েবল এনার্জি নিয়ে কাজ করে স্রেডা, ইপিআরসি, তারপরে স্রেডা, তারপরে 3 নম্বরে আছে পাওয়ার সেল, আর 4 নম্বরে ইপিআরসি, স্রেডা, পাওয়ার সেল এবং আরেকটা আছে ওসিইআই, একে সংক্ষেপে ওসিইআই দ্বারা প্রকাশ করে। আমার কথা সবাই শুনতে পাচ্ছেন কিনা একটু প্লিজ আপনারা রিপ্লাই দিবেন। তাহলে কি বললাম আমরা, যে সর্বপ্রথম যে বাংলাদেশের টোটাল পাওয়ার সেক্টরটা একটা মিনিস্ট্রির অধীনে পরিচালিত হয়। এই আপনার ডিপার্টমেন্টটার মিনিস্ট্রির নাম মিনিস্ট্রি পাওয়ার, এনার্জি অ্যান্ড মিনারেল রিসোর্সেস। এটা আপনার বিগত গভর্নমেন্টের সময় আপনার এটা আপনার প্রধানমন্ত্রীর দপ্তরে ছিল। পরবর্তীতে এখনো আপনার এটার বিদ্যুৎ জ্বালানি একজন উপদেষ্টা আছেন, উপদেষ্টার অধীনে আছেন আমাদের মাননীয় উপদেষ্টা আমরা সবাই জানি ফাউজুল কবির। উনি খুবই বিচক্ষণ এবং ট্যালেন্ট পারসন। ওনার হাত ধরে পাওয়ার সেক্টর আরো সামনে এগিয়ে যাচ্ছে। সেই সাথে এই যে এগিয়ে নেওয়ার জন্য যারা কাজ করতেছেন তাদের মধ্যে এটা কয়েকটা ভাগে ভাগ করা, যেমন ইপিআরসি, তারপরে যে আপনার স্রেডা এবং পাওয়ার সেল, ওসিইআই। এখন আসেন যে ইপিআরসি তে বাংলাদেশ এনার্জি অ্যান্ড পাওয়ার রিসার্চ কাউন্সিল, আর স্রেডা আপনার এরা রিনিউয়েবল এনার্জি নিয়ে সবসময় কাজ করে। আপনার রিনিউয়েবল এনার্জি নিয়ে কাজ করে, যেমন সাস্টেইনেবল অ্যান্ড রিনিউয়েবল এনার্জি ডেভেলপমেন্ট অথরিটি, স্রেডা। আর ইপিআরসি বাংলাদেশ এনার্জি অ্যান্ড পাওয়ার রিসার্চ কাউন্সিল। আর পাওয়ার সেল এটা বিদ্যুৎ বিভাগের একটি প্রতিষ্ঠান। আর ওসিইআই এটা আপনার
লাইসেন্স বোর্ড, আমরা যে আপনার হচ্ছে বৈদ্যুতিক সুপারভাইজার এবং হচ্ছে ইন্সপেক্টরের যে আপনার ঠিকাদারি প্রতিষ্ঠানে যে লাইসেন্স দেওয়া হয়, এই আপনার হচ্ছে ওসিইআই থেকে আপনার এই প্রধান বৈদ্যুতিক লাইসেন্স বোর্ড থেকে বৈদ্যুতিক পরিদর্শকের কার্যালয়, এখান থেকে আপনার হচ্ছে লাইসেন্স প্রদান করা হয়। এইগুলো হচ্ছে সবাই গভর্নমেন্টের আর একটা আছে, অর্গানাইজেশন আছে, সেটা হচ্ছে যে বিপিএমআই, যারা আমাদেরকে টোটাল ট্রেন আপ করে। বিপিএমআই এটা হচ্ছে কি বাংলাদেশ পাওয়ার ম্যানেজমেন্ট ইনস্টিটিউট। এখান থেকে সমস্ত ট্রেনিং করানো হয়, আপনার পাওয়ার সেক্টরে যত ট্রেনিং হয় ম্যাক্সিমাম ট্রেনিং গুলো বিপিএমআই থেকে হয়। তারপরে আসেন যে এই হচ্ছে এক কথায় মিনিস্ট্রির অধীনে এই প্রতিষ্ঠানগুলো আছে, সরাসরি মিনিস্ট্রি থেকে পরিচালিত, এবং এটা প্রত্যেকটা সেক্টরের জন্য রাজস্ব। তারপরে আসেন হচ্ছে যদি এটা আমরা জেনে রাখলাম, কারণ এখান থেকে প্রশ্ন আসে, যেমন বিগত পরীক্ষাগুলোতে স্লেটা থেকে প্রশ্ন আসছে, ইপিআরসি থেকে প্রশ্ন আসছে, পাওয়ার সেল থেকে প্রশ্ন আসছে, বিপিএমআই থেকে প্রশ্ন আসছে, তো সেই হিসাবে এগুলো ইম্পর্টেন্ট। তারপরে আসেন হচ্ছে যে আমাদের মূল যে এখান থেকে এইগুলাকে কন্ট্রোল করে, এই যে একটা দুটা তিনটা চারটা পাঁচটা প্রতিষ্ঠানকে কন্ট্রোল করে আমাদের একটা প্রতিষ্ঠান আছে, তা হচ্ছে পাওয়ার ডিভিশন। পাওয়ার ডিভিশন, এই পাওয়ার ডিভিশন কি করে? পাওয়ার ডিভিশন হচ্ছে আপনার এই টোটাল এই আপনার হচ্ছে 5টা ডিপার্টমেন্টের মাদার ডিপার্টমেন্ট। আর পাওয়ার ডিভিশনের মাদার ডিপার্টমেন্ট কে আপনার হচ্ছে মিনিস্ট্রি পাওয়ার এনার্জি অ্যান্ড মিনারেল রিসোর্সেস। তারপরে আসেন যে আমাদের মূল হচ্ছে যেটা যে পাওয়ার ডিভিশন, এই পাওয়ার ডিভিশন কোন ইসের আন্ডারে? আপনার বিদ্যুৎ উপদেষ্টা আমাদের ফাজুল কবির, মাননীয় উপদেষ্টা হচ্ছে ফাজুল কবির, ওনার অধীনে পাওয়ার ডিভিশন। এবং এখান থেকে পাওয়ার ডিভিশন থেকে আবার কয়েকটা ভাগ আছে, সেটা হচ্ছে যে আপনার এখান থেকে আসছে, যদি বলি তাহলে প্রথম ধরবো জেনারেশন, তারপরে আসে ট্রান্সমিশন, তারপরে আসলে আছে ডিস্ট্রিবিউশন। মেইনলি আপনার হচ্ছে এই তিনটা সাব সেক্টরে ভাগ করা, একটা হচ্ছে যে জেনারেশন, একটা ট্রান্সমিশন, আর একটা হচ্ছে ডিস্ট্রিবিউশন। এই তিনটা সেক্টরে আপনার ভাগ করা। এখন দেখবো যে জেনারেশনে বাংলাদেশে কে কে আছে। জেনারেশনের মধ্যে প্রথমত যদি কথা আসে, তাহলে সর্বপ্রথম যে কথাটা সেটা হচ্ছে বিপিডিবি, বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড। এই বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডকে আমরা সংক্ষেপে কি রাখি? পিডিবি হিসেবে ডাকি। পিডিবি, তারপর হচ্ছে জেনারেশনের পরে তারপরে যদি বড় প্রতিষ্ঠান ধরি তাহলে এপিএসসিএল, তারপরে যদি আসি, তারপরে 3 নম্বরে ধরি যদি হিসাব করি NWPGCL। এপিএসসিএল হচ্ছে কি আপনার হচ্ছে আশুগঞ্জ পাওয়ার সাপ্লাই কোম্পানি লিমিটেড, আর এটা হচ্ছে আপনার কোথায়? ভৈরব, আপনার হচ্ছে এই যে আপনার কিশোরগঞ্জের আপনার এপিএসসিএল ওইখানে ভৈরবে প্রতিষ্ঠিত। আপনার এদের প্রায় 4000 সামথিং আর কি, আপনার এদের টোটাল ক্যাপাসিটি আপনার হচ্ছে প্রায় 4500 মতো। আর আপনার হচ্ছে NWPGCL, এটা বাংলাদেশের নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড, এটা বাংলাদেশের আপনার হচ্ছে বেসিক্যালি খুলনা বিভাগ, তারপরে হচ্ছে সিরাজগঞ্জে এদের প্লান্ট আছে। আর আপনার হচ্ছে আপনার খুলনাতে আপনার 1250 মেগাওয়াট প্লান্ট আছে। তারপরে আপনার হচ্ছে বাগেরহাটে 100 মেগাওয়াট ডুয়েল ফুয়েল এই সব প্লান্ট আছে। আর এনারা আপনার হচ্ছে আবার যৌথভাবে আপনার পটুয়াখালী পায়রাতে, যেখানে আমাদের বাংলাদেশের বড় একটা পাওয়ার হাব আছে, সেখানে চায়নার সাথে জয়েন্ট ভেঞ্চারিং হচ্ছে এটা করছে বিসিপিসিএল নাম দিয়ে, নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশনের সাথে, প্লাস হচ্ছে চায়না মিনায় হচ্ছে আপনার কি আসছে এখানে বিসিপিসিএল, বাংলাদেশ চায়না পাওয়ার কোম্পানি লিমিটেড। তারপরে আসে হচ্ছে বিপিডিবির পরে পিএসসিএল, তারপরে যদি আমরা ধরি সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে ইজিসিবি কোন এরিয়াতে? ইজিসিবি আছে হচ্ছে আমাদের মূলত আপনার নারায়ণগঞ্জ, সিদ্ধিরগঞ্জ এবং হচ্ছে আপনার ফেনী এবং মিরসরাই ইকোনমিক জোন ওই এরিয়া, এবং হচ্ছে আপনার হচ্ছে ইজিসিবির ম্যাক্সিমাম প্ল্যান্ট গুলো হচ্ছে আপনার কম্বাইন্ড সাইকেল আপনার, এবং যাদের সোলার প্ল্যান্ট আছে সেই সাথে আপনার হচ্ছে আপনার
উইন্ড টারবাইন প্ল্যান্টও ফেনীতে করার প্রসেস মানে অনগোয়িং চলমান আছে। এবার আসেন যে আপনার ইজিসিবির পরে যদি ধরি তাহলে আপনার হচ্ছে বিআর সরি ইজিসিবি বিআরপিএল, এটা হচ্ছে বিআর পাওয়ার জেন লিমিটেড। এটার প্ল্যান্ট হচ্ছে আপনার মিশরা ইকোনমিক জোনে আপনার 150 মেগাওয়াট। তারপরে আপনার হচ্ছে গাজীপুরের কড্ডায় আপনার এই যে কোনাবাড়ি কড্ডা আছে, আপনার হচ্ছে আশুলিয়া ওই যে কোনাবাড়ি কড্ডা যে আপনার ঢাকা টাঙ্গাইল মহাসড়ক ওর পাম্প পাশে আপনার পাওয়ার হাউস আছে, ওইখানে আপনার বিআর পাওয়ার জেনের প্ল্যান্ট আছে। এছাড়া আপনার হচ্ছে গাজীপুরের শ্রীপুর, এছাড়া আপনার হচ্ছে ময়মনসিংহের জামালপুর সরিষাবাড়িতে আপনার 100 মেগাওয়াট সোলারের কাজ চলমান আর কি। আর এরপরে আসি যদি হিসাব করি তাহলে আপনার হচ্ছে এখানে আছে আরপিসিএল আছে, এটা একটু মুছে দেওয়া দরকার। আমরা এখান থেকে উপর থেকে লিখি, জেনারেশন ট্রান্সমিশন আমরা এখানে কি লিখছিলাম ওইগুলো একটু রিপিট করি, হ্যাঁ, তাহলে আপনাদের জন্য ইজি হবে। প্রথমত লিখছিলাম মাদার ডিপার্টমেন্ট হিসেবে বিপিডিবি, তারপরে লিখছিলাম এপিএসসিএল আশুগঞ্জ পাওয়ার সাপ্লাই কোম্পানি লিমিটেড, তারপরে লিখছিলাম আপনার হচ্ছে ইজিসিবি ইলেকট্রিসিটি জেনারেশন কোম্পানি অফ বাংলাদেশ, 4 নম্বর হচ্ছে এনডব্লিউপিজিসিএল নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড, 5 নম্বর লিখছিলাম হচ্ছে আপনার বিআরপিএল বিপিডিবি আরপিসিএল, বিআর পাওয়ার জেনের ফুল মিনিং হচ্ছে বিপিডিবি আরপিসিএল পাওয়ার কোম্পানি লিমিটেড। তারপরে 6 নম্বর হচ্ছে আপনার বিসিপিসিএল, এর একটা আগে একটা বাদ দিছে আরপিসিএল বিসিপিসিএল বিআইএফপিসিএল। আর একটা 9 নম্বরে আসছে এটা হচ্ছে যে আরএলপিএল। তাহলে আমরা আরেকবার একটু এটা আপনার ক্লিয়ার করি। তা হচ্ছে যে মাদার ডিপার্টমেন্ট হিসেবে বলছি আমাদের প্রথম বলছি মিনিস্ট্রির পরে আমাদের বলছি পাওয়ার ডিভিশন থেকে তারপরে মাদার ডিপার্টমেন্ট বলছি আপনার হচ্ছে ইপিআরসি বিপিএমআই, তারপরে আপনার লাইসেন্স বোর্ড বলছি, তারপরে আপনার হচ্ছে সেটা বলছি যারা রিনিউয়েবল এনার্জি নিয়ে কাজ করে, আর তারপরে বলছি পাওয়ার সেল যারা টোটালি সারাদিনের ইনপুট এবং আউটপুট নিয়ে কাজ করে, আর তারপরে বলছি মাদার জেনারেশনের মধ্যে মাদার ডিপার্টমেন্ট হিসেবে বলছি বিপিডিবি বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড, যাকে সংক্ষেপে বলা হয় পিডিবি, যারা জেনারেশনের মাদার বলা হয়। তারপর হচ্ছে এপিএসসিএল আশুগঞ্জ পাওয়ার সাপ্লাই কোম্পানি লিমিটেড, ইজিসিবি ইলেকট্রিসিটি জেনারেশন কোম্পানি অফ বাংলাদেশ, নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি অফ বাংলাদেশ, তারপরে বিআরপিএল কেপিসিএল আরপিসিএল রুরাল পাওয়ার কোম্পানি লিমিটেড, বিসিপিসিএল বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেড, বিআইএফপিসিএল এবং আরএনপিএল হচ্ছে আপনার আরপিসিএল এবং নরিনকো, এটা আরপিসিএল এর এটা যৌথ মালিকানায় হচ্ছে আপনার দুইজন তৈরি হয়। বিআইএফপিসিএল বাংলাদেশ ইন্ডিয়া ফ্রেন্ডশিপ, এটা আমরা সবাই জানি যে বিপিডিবি এবং হচ্ছে আপনার আপনার ইন্ডিয়া যৌথ মালিকানায় আপনার হচ্ছে বিআইএফপিসিএল, যেটা বাগেরহাটের রামপাল।
এবার এটা নিয়ে পরিবেশ অধিদপ্তরের অনেক আপত্তি ছিল, অনেক কিছু পরেও আপনার হচ্ছে তারা এখন আপনার জেনারেশন করতেছে 1320 মেগাওয়াট। তারপরে আসি তোমার হচ্ছে আপনার বিসিপিসিএল। বিসিপিসিএল কি বলছিলাম, নর্থ ওয়েস্ট এবং হচ্ছে আপনার চায়না, বাংলাদেশের নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন এবং হচ্ছে আপনার চায়নার সাথে জয়েন্ট ভেঞ্চারে, এটা হচ্ছে আপনার 1320 মেগাওয়াট এগুলা। এছাড়া আরো কিছু পাওয়ার প্ল্যান্ট আছে যেগুলো হচ্ছে প্রাইভেট প্রাইভেট মালিকানায় চলতেছে। প্রাইভেট এখানে লিখি, প্রাইভেট প্রাইভেট জেনারেশন। প্রাইভেট জেনারেশনের মধ্যে প্রথম যদি মাদার ধরি তাহলে হচ্ছে আপনার এস আলম, বাঁশখালীতে 1320 মেগাওয়াট কোল পাওয়ার। তারপরে আপনার হচ্ছে এখানে আরেকটা জিনিস বাদ গেছে, 10 নম্বর হচ্ছে আপনার সিপিজিসি বিএল, অর্থাৎ কোল পাওয়ার জেনারেশন কোম্পানি অফ বাংলাদেশ। এটা জাপানের সাথে আপনার হচ্ছে বাংলাদেশের পিডিবির যৌথ মালিকানায় কোল পাওয়ার জেনারেশন কোম্পানি অফ বাংলাদেশ গঠন করা হয়। এটা সরাসরি আপনার হচ্ছে মাতারবাড়ি মহেশখালীতে 1320 মেগাওয়াট কোল পাওয়ার। আর এস আলম বস্তি প্রাইভেটের পরে আপনার হচ্ছে এখানে আছে সামিট প্লান্ট। সামিট বাংলাদেশের প্রাইভেটের মধ্যে সব থেকে বড় পাওয়ার প্লান্ট। সামিটের বাংলাদেশের ম্যাক্সিমাম যে আপনার জেলাতেই ডিভিশনে সামিটের পাওয়ার প্লান্ট আছে। তারপরে আসেন আপনার হচ্ছে বাংলা ক্যাট আছে। তারপরে আপনার হচ্ছে ইউনাইটেড আছে জামালপুরে প্রায় আপনার হচ্ছে 200 মেগাওয়াট প্লান্ট আছে, খুলনাতে ছিল। তারপরে আপনার হচ্ছে চট্টগ্রামে ছিল, আনোয়ারাতে। তারপরে আপনার হচ্ছে আছে এনার্জি প্যাক। তারপরে হচ্ছে আপনার ডোরিন আছে, কেপিসিএল আছে, তারপরে আপনার কনফিডেন্স আছে, কনফিডেন্স প্লান্ট আছে। মোটামুটি আপনার এরকম করে আরো 2-3টা আপনার আছে যারা প্রাইভেট ভাবে। এখন কথা হচ্ছে যে এনারা কি করে, প্রাইভেট ভাবে এনারা বিদ্যুৎ উৎপাদন করে, এনারা পিডিবি কে সাপ্লাই দেয়। সবাই বাংলাদেশে যেখানে সোলারে উৎপাদন হোক, আর আপনার হচ্ছে কোলে উৎপাদন হোক, আর গ্যাসে উৎপাদন হোক, আর আপনার হচ্ছে পানি বিদ্যুতের উৎপাদন হোক, যা কিছু উৎপাদন হোক না কেন সবকিছু কারে আগে পিডিবি কে দিতে হয়। পিডিবির কাছে দিলে পিডিবি তারপরে আপনার হচ্ছে কাকে বন্ধন করবে না করবে সেটা পিডিবির ব্যাপার। কিন্তু মাদার হিসাবে সবাই, এই যে প্রাইভেটও বলেন, এদের সাথে পিডিবির একটা চুক্তি আছে যে 20 বছর হোক 25 বছর হোক একটা চুক্তি আছে যে এই এর মধ্যে পিডিবি সবসময় তাদের আপনার হচ্ছে ইফিসিয়েন্সিটা টেস্ট করে, প্রত্যেক বছরে ইফিসিয়েন্সি টেস্ট করে, যেটাকে আমরা বলি হচ্ছে আপনার ডিসিটি ডিপেন্ডেবল ক্যাপাসিটি টেস্ট। এটা আপনার হচ্ছে প্রত্যেক বছরে পিডিবি যে কোনো সময় একবার করে আপনার, অর্থাৎ হচ্ছে এটা হচ্ছে 6 ঘন্টা চালিয়ে রাখে। 6 ঘন্টা চালানোর পরে 6 ঘন্টা যে এভারেজ করে যদি দেখে যে গত বছরের আমার যে তাদের ক্যাপাসিটি দেওয়ার কথা ছিল, সেই ক্যাপাসিটি তারা মনে করেন যে 150 মেগাওয়াট, 150 মেগাওয়াট তারা গত বছর দিছে। এটা কিন্তু 1 ঘন্টার হিসাব, পাওয়ার সেক্টরের সমস্ত হিসাব কিন্তু 1 ঘন্টা। 150 মেগাওয়াট দিছে গত বছর, মনে করেন সাপোজ এস আলম পিডিবি কে দিছে 150 মেগাওয়াট। এবছর আবার এসে আপনারা হচ্ছে পিডিবি টেস্ট করবে যে তার গত বছরের তুলনায় তাদের কি অবস্থা। এভারেজ যদি দেখে যে না এখানে 150 আসতেছে অথবা 151 আসতেছে, কোনো সমস্যা নাই, গত বছরে যে চুক্তি করছে এই চুক্তিটা তার সাথে এই 150ই থাকবে। আর কারণ হচ্ছে যে সিওডি, অর্থাৎ সিওডি একটা জিনিস, ডিসিটি একটা জিনিস। সিওডি হচ্ছে যখন এই প্ল্যানটা প্রথম তৈরি হয় তখন এর একটা আপনার হচ্ছে টেস্ট করে দেখছে যে এটা সর্বোচ্চ এভারেজ দিতে পারে আপনার হচ্ছে মানে টোটাল দিছে 6 ঘন্টা ধরে কি 12 ঘন্টা ধরে, 3 দিন ধরে, কোনো প্ল্যান্টে 3 দিন ধরে দেয়। দিছে দেওয়ার পরে কি হয়েছে যে আপনার এভারেজ করে দেখছে যে এই প্ল্যান্টটা 150 মেগাওয়াট দিতে পারে। তাহলে এটা হচ্ছে ওর চুক্তি হয়েছে, এবং এই চুক্তিটা প্রত্যেক বছরে তারা টেস্ট করে দেখবে আপনার যে এইটা তারা ঠিক আছে কিনা। যদি ঠিক থাকে ওই এভারেজ এইটা, তাহলে তারা দেন চুক্তি করবে, না হলে কি করবে, এটাকে আবার যতটুকু হবে ততটুকু চুক্তি করবে।
পরবর্তী 1 বছরের জন্য। আশা করি বুঝতে পারছেন। তারপরে কেউ যদি বুঝে না থাকেন তাহলে কমেন্টস করেন। হ্যাঁ, তারপরে আসেন হচ্ছে যে আমরা এবার ট্রান্সমিশনে আসি। ট্রান্সমিশনের মধ্যে বাংলাদেশের ট্রান্সমিশন করে আমরা সবাই জানি পিজিসিবি, অথবা এখন নতুন নামকরণ আসছে, সেটা হচ্ছে যে আপনার পিজিসিবি পিএলসি নতুন নামকরণ করছে, পাবলিক লিমিটেড কোম্পানি লিখতে হবে। এই জায়গাটা মুছে দিলাম। এবার আসেন, একমাত্র বাংলাদেশে পিজিসিবি আপনার হচ্ছে ট্রান্সমিশন সারা বাংলাদেশে যত আপনার এই যে হাই ভোল্টেজ টাওয়ার, পিজিসিবির এখানে আছে কত আমরা জানি 400 কেবি লাইন। হ্যাঁ, 400 কেবি লাইন আছে, 400 কেবি লাইন আছে কোথায়? গোপালগঞ্জ টু আপনার হচ্ছে আমিনবাজার গ্রিড। এবং আমাদের আপকামিং আসতেছে 765 কেবি, 765 কেবি একটা আপকামিং লাইন আসতেছে। এটা কোথা থেকে আসবে? হচ্ছে চট্টগ্রাম থেকে আপনার হচ্ছে আমিনবাজার গ্রিড এসে ঢুকবে আপনার মদুনাঘাট পর্যন্ত, ওইখানে এসে আপনার হচ্ছে 765 কেবি লাইন ঢুকবে। এটা বাংলাদেশের সুপার গ্রিড হবে। আর আপনার হচ্ছে এছাড়া আমাদের আছে কত 230 আর হচ্ছে 132, এই পিজিসিবি এই আপনার ভোল্টেজে আমরা ট্রান্সমিশন করি। এটা হচ্ছে পিজিসিবি। এখন পিজিসিবির এখানে কয়েকটা ব্যাপার আছে, পিজিসিবি আরো কিছু কাজ করে, এখান থেকে বইটা প্রায় প্রশ্ন আছে। পিজিসিবি একটা হুইলিং চার্জ নাই, মনে করেন আপনার হচ্ছে এটা 0.23 পয়সা এরকম করে আপনার একটা হুইলিং চার্জ দেয়, অথবা যদি এটা টাকা উল্লেখ করে এটা চার্জ নেয়। আর এটা কার কাছ থেকে নেয়? ওরা পিডিবির কাছ থেকে। এই যে ট্রান্সমিশন করে এই হিসাবে ওর এই চার্জ হচ্ছে। আরো একটা পিজিসিবি কাজ করে, সেটা হচ্ছে বাংলাদেশের অপটিক্যাল যে ফাইবার আছে, এই অপটিক ফাইবার এই টোটাল ফাইবারটা তৈরি করে হচ্ছে আপনার পিজিসিবি। এবার আসেন, এই হচ্ছে পিজিসিবির কার্যক্রম। আর পিজিসিবির আর একটা জায়গা আছে, সেটা হচ্ছে যে কন্ট্রোলিং একটা জায়গা আছে, সেটা হচ্ছে এনএলডিসি। এই এনএলডিসিটা কাজ কি? ন্যাশনাল লোড ডিসপাচ সেন্টার। এটা হচ্ছে অবস্থান কোথায়? আফতাবনগর অথবা রমনা লিখতে পারেন, আফতাবনগরে লিখতে পারেন, আফতাবনগর। আপনার এই এনএলডিসি কি করে? এনএলডিসির মূল কাজটা হচ্ছে সারা বাংলাদেশে ফ্রিকোয়েন্সিকে স্টেবল এবং ভোল্টেজকে স্টেবল রাখে। এটার জন্য কি করে সে? কোথাও লোডশেডিং বাড়ানো দেওয়া লাগবে, অথবা লোড কমানো লাগবে, কোথাও লোড বাড়ানো লাগবে, কোথায় লোডশেডিং দিতে হবে, কোথায় এখন আপনার হচ্ছে করতে হবে, সমস্ত কিছু এনএলডিসি থেকে। কিন্তু আমরা কিন্তু আসলে কি করি? ফাংশন করি যে আপনার হচ্ছে পল্লী বিদ্যুতের মারি, কিন্তু আসলে কিন্তু পল্লী বিদ্যুৎ অনেক সময় লোডশেডিং এর জন্য দায়ী না। লোডশেডিং এর জন্য বেসিক্যালি দায়ী থাকে আপনার হচ্ছে মানে বেশি পিজিসিবির গ্রিড গুলা। কারণ পিজিসিবির গ্রিড যদি বন্ধ করে দেয় তখন আর কিন্তু আপনার হচ্ছে এখানে বিআরইবির কিচ্ছু করার থাকে না। সেই হিসাবে আমরা এই ধরনের কাজ আর করবো না। আর তারপরে হচ্ছে বাংলাদেশে এখন আপনার সিস্টেম অনেক স্টেবল আছে, আপনার আশা করি লোডশেডিং অনেকটাই কমে গেছে, সামনে আরো কমবে। তারপর আসেন এই যে এনএলডিসি আপনার হচ্ছে কি করে? সারা বাংলাদেশের এই যে ফ্রিকোয়েন্সিটা আপনার হচ্ছে 50 হার্টজ এবং হচ্ছে ভোল্টেজ হচ্ছে 1,32,000 অথবা 132 কেবি, এই জায়গাকে স্টেবল রাখার জন্য আপনার, এবং সারা বাংলাদেশে যত জেনারেশন আছে, ট্রান্সমিশন আছে এবং হচ্ছে আপনার হচ্ছে ডিস্ট্রিবিউশন, সবার সাথে এনএলডিসির একটা কানেকশন আছে। কিভাবে? জেনারেশন থেকে ট্রান্সমিশনের সাথে কানেকশন আছে, আর ট্রান্সমিশন থেকে ডিস্ট্রিবিউশনের সাথে কানেকশন আছে। সেই হিসাবে বলতে পারি এনএলডিসির সাথে সবার কানেকশন আছে। কিন্তু এনএলডিসি বেসিক্যালি কি করে? জেনারেশনের সাথে ট্রান্সমিশনের মানে সম্পর্ক তৈরি করে। কেমন? মনে করেন জেনারেশন এখন দরকার আমার সারা বাংলাদেশে 17,000 মেগাওয়াট, তাহলে এখন আমার আছে কত? 19,000 মেগাওয়াট উৎপাদন হচ্ছে। তাহলে আমার এটা দরকারই নাই, আর 2,000 মেগাওয়াট দরকার নাই। তখন কি করবে এনএলডিসি? কিছু কিছু প্ল্যান্টকে সিগন্যাল দিবে যে আপনারা আপনাদের লোড কমান, কিছু কমান। দেখা গেছে যে কিছু কমাতে পারে, অথবা আবারও বলতে পারে যে ম্যাক্সিমাম আপনার হচ্ছে লোড গুলা কমাই দেন। এখানে প্রাধান্য কাকে দেওয়া হয় আর কাকে দেওয়া হয় না, যেমন এখানে কিছু আলোচনা আমরা করছি, তার মধ্যে একটা আছে যে কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যান্ট, এটাকে বলা হয় বেজ লোড পাওয়ার প্ল্যান্ট। যেমন পিডিবির বেজ লোড পাওয়ার প্ল্যান্ট, যদি এটাকে বি দ্বারা প্রকাশ করি তাহলে পিডিবি বেজ লোড পাওয়ার প্ল্যান্ট।
এপিএসসিএল, এটা গ্যাসে চলে, বেজ লোড পাওয়ার প্ল্যান্ট। ইজিসিবি, এর ম্যাক্সিমাম পাওয়ার প্ল্যান্ট, বেজ লোড। নর্থ ওয়েস্ট, বেজ লোড। আপনার হচ্ছে বিআর পাওয়ার জেল বা বিআর পাওয়ার জেলের ম্যাক্সিমাম পাওয়ার প্ল্যান্ট হচ্ছে পিক লোড। আরপিসিএল হচ্ছে পিক লোড প্লাস বেজ লোড। তারপরে হচ্ছে বিসিপিসিএল, বেজ লোড। বিআইএফপিসিএল, বেজ লোড। আরএনপিএল, বেজ লোড। কোল পাওয়ার, বেজ লোড। এই যে বেজ লোড গুলা, পিকিং পাওয়ার প্ল্যান্ট কি কাজ করে আর বেজ লোড গুলা কি কাজ করে? মনে করেন ট্রান্সমিশনের সময় এই যে বেজ লোড পাওয়ার প্ল্যান্ট গুলা কি করে, এরা আপনার গ্যাসে এরা চলতেই থাকে, কন্টিনিউয়াস চলতে থাকে, যদি বড় ধরনের কোনো ফল্ট না হয় তো চলতেই থাকে। তাই এলডিসি কি করে, এই বেজ লোড পাওয়ার প্ল্যান্ট গুলাকে ঠিক রাখে। আর পিক লোড পাওয়ার প্ল্যান্ট গুলোকে দেখি কি করে, যখন মনে করেন সিস্টেমের বাড়ানো দরকার তখন পিকিং লোড পাওয়ার প্ল্যান্ট গুলোকে বলে আপনারা চালু করেন। আবার যখন মনে করেন যে আপনার কমানো দরকার, তখন চাহিদা কমে গেছে, তখন কমানো দরকার, তখন কি করে, পিক লোড পাওয়ার প্ল্যান্ট গুলোকে বন্ধ করে দেয়। তা আমাদের যে এই যে আপনার এখানে একটা প্রশ্ন আছে, প্রশ্নটা হচ্ছে যে অনেকে প্রশ্ন করে যে আপনার ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদের উপদেষ্টা হওয়ার পরে বাংলাদেশের লোডশেডিং অনেক কমে গেল কেন? এর আসলে রহস্যটা হচ্ছে কি, আমাদের বিদ্যুতের আপনার সুন্দর ব্যবহারের একটা সিস্টেম চালু করছেন আমাদের ফাজুল কবির মাননীয় উপদেষ্টা সাহেব। উনি যেটা করছেন সেটা হচ্ছে, উনি বলছেন যেগুলা তেলের প্ল্যান্ট, যেগুলার আপনার হচ্ছে ক্যাপাসিটি আপনার তেল দ্বারা পরিচালিত হয় এবং হচ্ছে কস্ট বেশি, আপনার হচ্ছে এই পার ইউনিট কস্ট বেশি, এই প্ল্যান্ট গুলাকে পরে চালাতে হবে, আগে বন্ধ করতে হবে। আর যেগুলো আপনার হচ্ছে বেজ লোড পাওয়ার প্ল্যান্ট, এগুলাকে আপনার এদের মেইন হচ্ছে যে আপনার পার ইউনিট কস্ট অনেক কম, তুলনামূলক কম তেলের থেকে, তাদেরকে কি করতে হবে, তাদেরকে দীর্ঘক্ষণ চালায় রাখতে হবে অথবা মানে অর্থাৎ হচ্ছে যে তাদেরকে আগে চালাতে হবে, পরে বন্ধ করতে হবে। মানে আমি যদি এটাকে বলি তাহলে হচ্ছে ফার্স্ট আউট, সরি ভুল বলছি, ফার্স্ট ইন, লাস্ট আউট, এই বেজ লোড গুলোর ক্ষেত্রে। আর পিকিং লোড ক্ষেত্রে কি হবে, পিকিং লোড ক্ষেত্রে হবে হচ্ছে আপনার ফার্স্ট আউট, আপনার হচ্ছে লাস্ট ইন। এই যে ফর্মুলাটা উনি মানে এই করে তৈরি করছেন, এই ফর্মুলাতে এখন বর্তমান পাওয়ার সেক্টর চলতেছে, যার কারণে সরি পাওয়ার সেক্টরে আপনার হচ্ছে এখন সিস্টেমটা সুন্দর চলতেছে, বলা যায় সুন্দর চলতেছে, একদম লোডশেডিং খুবই কম, আর একদম আসলে 0% লোডশেডিং সম্ভব না বাংলাদেশের প্রেক্ষাপটে। এটা আমি আলোচনা করবো কেন সম্ভব না। তারপরে আসলে ট্রান্সমিশনে ছিলাম, ট্রান্সমিশন তাহলে এনএলডিসি কি করে বলছি, যে কাকে কখন চালাতে হবে, লোড কম বেশি করতে হবে, এটা এনএলডিসি কন্ট্রোল করে, অর্থাৎ বাংলাদেশের টোটাল পাওয়ার সেক্টরটাকে কন্ট্রোল করে এনএলডিসি, এনএলডিসি থেকে নিয়ন্ত্রণ হয়, ন্যাশনাল লোড ডিসপ্যাচ সেন্টার। এটা পিজিসিবির একটা প্রতিষ্ঠান, এটা আপনার হচ্ছে রমনা এবং আপনার যদি আত্মনগর বলেন রমনার মধ্যে আর কি এদের হেড অফিস। এবার আসেন আমরা ডিস্ট্রিবিউশনের নিয়ে আলোচনা করি। ডিস্ট্রিবিউশন, আশা করছি বুঝতে পারতেছেন, না বুঝলে যেখানে বুঝতেছেন না রিপ্লাই দিবেন, কমেন্টসে জানাবেন, ইনশাল্লাহ আমরা চেষ্টা করব আপনাদেরকে এই পাওয়ার সেক্টর একদম গুলিয়ে মানে খাওয়াই দেওয়ার জন্য, যাতে এটা আপনার মেমোরিতে সারা জীবনের জন্য সেভ হয়ে যায়। যেহেতু আপনি ইলেকট্রনিক্স ব্যাকগ্রাউন্ডে, এটা তো আপনাদের মাস্ট বি দরকার। এছাড়াও যারা পাওয়ার সেক্টরের পরীক্ষা দিতে যাবেন সবাই কমন 10 মার্কস এখান থেকে প্রশ্ন আসবেই। এখন আসেন ডিস্ট্রিবিউশনের মধ্যে প্রথম মাদার হচ্ছে, যদি ডিস্ট্রিবিউশন ধরি তাহলে প্রথম হচ্ছে ডিপিডিবি ডিস্ট্রিবিউশন করে। তারপরে যদি আসি বিআরইবি, পিবিএস, তারপরে আসি 3 নাম্বার আপনার হচ্ছে ডাব্লিউজেড, সরি ঢাকার মধ্যে গুলো একটু লিখেন, প্রথম লিখি ডিপিডিসি, তারপরে যদি 4 নাম্বার লিখি ডেস্কো, যদি 5 নাম্বারে লিখি তাহলে হচ্ছে ডাব্লিউজেড পিডিসিএল, 6 নাম্বার যদি লিখি তাহলে নেস্কো, পিডিবি, তারপরে আপনার হচ্ছে বিআরবি, পিবিএস, ডিপিডিসি, ডেস্কো, ওয়েটজোন এবং হচ্ছে নেস্কো। এখন আসেন
বিপিডিবি কোন কোন অঞ্চলগুলোতে ডিস্ট্রিবিউশন করে? সারা বাংলাদেশে 1972 সালে বিপিডিবি প্রতিষ্ঠিত হয়। তারপরে কিন্তু একমাত্র প্রতিষ্ঠানই ছিল যে কি করতো, জেনারেশন ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশন একজনই করতেন। বিভিন্ন কারণে সাংগঠনিক কাঠামো বাড়ছে, কাজের পরিধি বাড়ছে, যার কারণে একটা প্রতিষ্ঠান দিয়ে আসলে চালানো সীমাবদ্ধ মানে হয়ে গেছে, সার্ভিস দেওয়া ভালো হবে না। এই প্রেক্ষিতে বিভিন্ন গভর্নমেন্ট এসে বিভিন্ন সময় বিপিডিবি কে ভেঙে ভেঙে বিভিন্ন পার্ট বাই পার্ট করছেন, আপনার হচ্ছে তাদের মেম্বার বাড়াইছে, এবং আমাদের যার কারণে আমরা এখন সুফল পাচ্ছি। সেই হিসাবে বিপিডিবি এখনো ডিস্ট্রিবিউশন বাংলাদেশে করতেছেন। সেটা হচ্ছে কোথায়? সিলেট, চট্টগ্রাম, ময়মনসিংহ, এই 3 বিভাগে এখনো বিপিডিবি ডিস্ট্রিবিউশন করতেছেন। কোথায় বলছি? সিলেট, চট্টগ্রাম এবং হচ্ছে ময়মনসিংহ। বিআরইবি, আমাদের একটা প্রশ্ন আছে যে বিআরইবি কিন্তু আসলে ডিস্ট্রিবিউশন করে না। বিআরইবি এই পিবিএস এর 80টি আপনার এই 80টি ইসের মাধ্যমে, পল্লী বিদ্যুৎ সমিতির মাধ্যমে, 80টি পল্লী বিদ্যুৎ সমিতির মাধ্যমে বাংলাদেশের একদম রুরাল এরিয়াতে আপনার বিদ্যুৎ সাপ্লাই দিয়ে থাকে। এটা হচ্ছে কে করে? বাংলাদেশ পিবিএস, পল্লী বিদ্যুৎ সমিতি। আর এটা নিয়ন্ত্রণ কে করে? বাংলাদেশ রুরাল ইলেকট্রিফিকেশন বোর্ড। অনেক এটা নিয়ে অনেক বিতর্ক আছে, অনেক কিছু। আমরা চাই এটাকে আপনার হচ্ছে সুন্দর একটা পরিচালনা পরিষদ আসুক। তারপরে আসেন ডিপিডিসি। ডিপিডিসি কি করে? ডিপিডিসি হচ্ছে ঢাকা, আপনার ঢাকা যদি বলি তাহলে আপনার হচ্ছে ঢাকা নর্থে, আপনার হচ্ছে সাউথে, ঢাকা সাউথে আপনার হচ্ছে ডিপিডিসি টোটাল বিদ্যুৎ মানে সাপ্লাই দেয়, ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। এছাড়া নারায়ণগঞ্জ এই জায়গা থেকে ডিপিডিসি সাপ্লাই দেয়। আর হচ্ছে ডেস্কো কি করে? ঢাকা আপনার হচ্ছে উত্তর আপনার এবং পূর্বাঞ্চল এই এরিয়াতে আপনার হচ্ছে ডেস্কো বিদ্যুৎ সাপ্লাই দেয়। যেমন হচ্ছে বনানী, গুলশান, তারপরে আপনার হচ্ছে উত্তরা, যদি আমি কয়েকটা জায়গার নাম বলি, তারপরে আপনার হচ্ছে এই যে পূর্বাঞ্চল এই এরিয়া গুলাতে ডেস্কো দেয়। আর ডিপিডিসি কোথায়? পুরন ঢাকায় আপনার হচ্ছে, তারপরে নারায়ণগঞ্জ এই এরিয়াতে ডিপিডিসি দেয়। তারপরে ওয়েস্টার্ন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, এটা বাংলাদেশের দক্ষিণের 21টা জেলায়, অর্থাৎ আপনার পদ্মা ব্রিজ পার হওয়ার পরে আপনার হচ্ছে যদি ধরেন মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, ফরিদপুর, রাজবাড়ী, তারপরে বরিশাল, টোটাল বরিশাল বিভাগ এবং হচ্ছে খুলনা বিভাগ, যশোর, মাগুরা, পটুয়াখালী, ভোলা, এই জায়গাগুলোতে আপনার হচ্ছে বিদ্যুৎ সাপ্লাই দেয় ওজোপাটিতে কয়েকজন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। আর নেসকো আপনার রাজশাহী এবং রংপুর বিভাগের যে জেলাগুলো আছে, জেলাগুলোতে আপনার হচ্ছে নেসকো বিদ্যুৎ সাপ্লাই দেয়। আমি আবারও বলছি যে এটা কোথায়? ম্যাক্সিমাম সিটি কর্পোরেশন এরিয়া এবং পৌরসভার মধ্যে। আর রুরাল এরিয়াতে টোটালি পিবিএস বিদ্যুৎ সাপ্লাই দেয়। আপনার এখন আসেন যে এই হচ্ছে টোটাল আমাদের বাংলাদেশের ওভারভিউ পাওয়ার সেক্টর অফ বাংলাদেশ। এখান থেকে প্রত্যেকটা প্রতিষ্ঠানের আবার স্বনিয়ন্ত্রিত কিছু আপনার নীতিমালা আছে, নিয়মাবলী আছে, এগুলো আমরা দেখবো আস্তে আস্তে। কিন্তু আজকে আমাদের মূল আলোচনা ছিল হচ্ছে যে আপনার পাওয়ার সেক্টর সম্পর্কে এটা বিশদ ধারণা। মোটামুটি আমরা চেষ্টা করছি যে এরপরে আমরা এদের ক্যাপাসিটি, তারপরে কার আপনার তার মধ্যে আমরা একটা জিনিস আলোচনা করতে ভুলে গেছি, সেটা হচ্ছে যে আপনার গ্রিড সিস্টেমে আমাদের হচ্ছে আমরা বলছি ইস্ট ওয়েস্ট গ্রিডে আমাদের ওইভাবে আপনার হচ্ছে ভাগ করা, বাংলাদেশে ইস্ট ওয়েস্ট, পূর্ব পশ্চিম ওইভাবে গ্রিড করা, কানেকশন করা, এবং প্রত্যেকটা গ্রিডে কানেকশন এসে আমরা কোথায় আসছে? এনএলডিসি তে আসছে। তারপরে লোডশেডিং এর যে ব্যাপারটা বলতেছিলাম, লোডশেডিং এর বিষয়টা হচ্ছে, দেখেন লোডশেডিং আসলে দেওয়া লাগবে। কেন লাগবে? যে লোডশেডিং কেন লাগবে? আপনার হচ্ছে একটা হচ্ছে যে সিস্টেমকে ঠিক রাখার জন্য লোডশেডিং হয়ে যায়, অটোমেটিক হয়ে যায়। কারণ আমরা জানি যে পাওয়ার সেক্টরে আপনার এগুলো স্বয়ংক্রিয়ভাবে চলে এবং স্বয়ংক্রিয়ভাবে নিয়ন্ত্রিত। এখানে রিলে থাকে, ম্যাগনেটিক কানেক্টর থাকে, অটো ইকুয়ালাইজার থাকে, বিভিন্ন সেফটি ডিভাইস থাকে, তারপরে সুইচ গিয়ার এন্ড প্রোটেকশন থাকে। তো এই জিনিসগুলো প্রত্যেকটা আপনার হচ্ছে শর্ট সার্কিট একটা রেঞ্জ দেওয়া আছে, এই রেঞ্জের বাইরে যখন চলে যায় তখন অটোমেটিক ট্রিপ করে।
এবং কোনো সিস্টেম আছে যে অটোমেটিকলি কয়েকবার ট্রিপ করে আপনার যদি ফল্ট নিরূপণ হয়ে মানে হয়ে যায়, আপনার প্রশমন হয়ে যায়, তাহলে আপনার হচ্ছে আবার ব্যাক করে আসে, আর নাহলে ব্যাক করে আসে না। এটা যখন মনে করেন সাপোজ এখন বৃষ্টি হয়েছে, ঝড় হয়েছে, অনেকে বলে যে ভাই ঝড়ের সময় বৃষ্টির সময় কারেন্ট না নিলে তো হয়, কিন্তু এটা আমরা পারি না। কেন পারি না? কারণ হচ্ছে যে ঝড় বৃষ্টি হলে এটা অটোমেটিকলি বন্ধ হয়ে যায়। কেন? মনে করেন একটা লাইনের পরে আমাদের ম্যাক্সিমাম লাইন গুলো রুরাল এরিয়াতে, এবং লাইনের উপরে গাছের ডাল আছে, আপনার হচ্ছে পাতা, বিভিন্ন ধরনের পাতা আছে। যখন এটা পড়ে তখন কি হয়, এটা আপনার গ্রাউন্ডিং হয়ে যায়, এটা আপনার লাইন টু গ্রাউন্ড ফল্ট তৈরি হয়। লাইন টু গ্রাউন্ড ফল্ট যখন তৈরি হয়, লাইন টু গ্রাউন্ড ফল্ট যখন তৈরি হয়ে যায়, তখন কি হয়, এটা একটা আপনার সিমেন্ট্রিক্যাল ফল্ট তৈরি হয়ে যায়, আনসিমেন্ট্রিক্যাল ফল্ট তৈরি হয়ে যায়। যখন এই ফল্ট তৈরি হয় তখন হিউজ পরিমাণ কারেন্ট ফ্লো হতে থাকে, তখন এই সিস্টেমটা অটোমেটিকলি এর যে মেকানিজম আছে, সেফটি ডিভাইস গুলো আছে, তারা কি করে সিস্টেমকে বন্ধ করে দেয়। তখন আমরা চাইলেও এটাকে সিস্টেম করে রাখতে পারি না। তো সেই হিসাবে যদি এটা সমস্যার সমাধানের একমাত্র উপায় হচ্ছে কি, যদি আমরা আন্ডারগ্রাউন্ড সিস্টেম তৈরি করতে পারি, কিংবা আমাদের এই ধরনের শর্ট সার্কিট হতে পারে, এই ধরনের উপাদানগুলো থেকে রিমুভ মানে সরায় রাখতে পারি, ডাল কেটে, তারপরে আপনার হচ্ছে যে ভবন নির্মাণের ক্ষেত্রে, তারপরে আপনার লাইন, আপনার হচ্ছে জনশূন্য এরিয়া দিয়ে লাইন করার জন্য, এটা খুব ডিফিকাল্ট একটা বিষয়। এগুলো করতে পারলে তখন আমাদের লোডশেডিং টোটালি 0% আনা সম্ভব। তবে এখন লোডশেডিং এর অনেক কমে গেছে। বাংলাদেশের যেটা বলতেছিলাম, টোটাল ওভারঅল ওভারভিউ দিলাম। এবং এখন বাংলাদেশে প্রায় অনেকে আমাকে প্রশ্ন করেছেন, সেটা হচ্ছে যে ভাই এখন বাংলাদেশে টোটাল কত জেনারেশন ক্যাপাসিটি আছে? তা প্রায় আমাদের 30,000 30,000-এর বেশি আমাদের জেনারেশন ক্যাপাসিটি আছে। তার মধ্যে আমাদের গ্রিড ক্যাপাসিটি আছে 19,000-এর মতো। গ্রিড ক্যাপাসিটি আছে 19,000-এর মতো। আমাদের পিকিং ক্যাপাসিটি হয় 17,000 সামথিং পিক আওয়ারে। অর্থাৎ এপ্রিল পিক আওয়ার বলতে বোঝাচ্ছে আপনার এপ্রিল। অর্থাৎ আমাদের এখন জেনারেশন ক্যাপাসিটি আছে, টোটাল উৎপাদন ক্ষমতা আছে 30,000-এর বেশি, অর্থাৎ 30,400 সামথিং। এখন আসলে যদি আপনার হচ্ছে গ্রিড ক্যাপাসিটি কত, মানে এটাকে ট্রান্সমিশন করে নেওয়া যাবে কত, সেটা আছে হচ্ছে আপনার 19,000 মেগাওয়াটের। আর যদি আপনার বলেন আমাদের সর্বোচ্চ উৎপাদন কত হয়, এপ্রিল মাসে আমাদের সর্বোচ্চ গরমের সময় আমাদের উৎপাদন হয় 17,000 মেগাওয়াটের মতো। চাহিদা থাকে এরকম আর কি। আমরা হালকা কিছু লোডশেডিং দেয়, কম বেশি হয় আর কি। আর এই যে লোডশেডিং টোটাল ডাটাটা সবকিছু পাওয়া যায় কোথায়? পাওয়ার সেলে সবকিছু পাওয়া যায়। এই জন্য আজকে আপনার হচ্ছে এটা এইটুকু আলোচনা করেই আপনার ক্লাস শেষ করে দিব। নেক্সটে আমরা এটা নিয়ে আরো ডিটেলস আলোচনা করব, প্রত্যেকটা জেনারেশন কত ক্যাপাসিটি আছে, কার কত কি, সবকিছু মিলায়। আশা করি এখান থেকে 10 মার্কস এটা আমরা মিস করবো না। কারণ যেমন আমার ব্যক্তিগত বলি যে আমি কখনো পরীক্ষা দিতে যাই পাওয়ার সেক্টর থেকে, আমাদের কোনো মার্ক মিস হয় না। তো সেই হিসাবে আপনার আশা করি যে আপনাদের ক্লাসটা ভালো লাগছে। আর যদি যেখানে কোনো জায়গায় যদি ডাউট থাকে, সেটা আমাদেরকে মতামত দিবেন, জানাবেন। আমরা চেষ্টা করব নেক্সট ক্লাসে আরো সুন্দর করার জন্য, আপনাদের সামনে সুন্দরভাবে উপস্থাপন করার জন্য, যাতে তথ্যমূল একটা উপস্থাপনা হয়, যাতে আপনাদের উপকারে আসে এবং স্কিল টেক বিডি আপনাদের সাথে সবসময় থাকতে পারে। সবাইকে শুভকামনা করে আমাদের আজকের ক্লাস শেষ করলাম। স্কিল টেক বিডি থেকে সবাইকে আবারও অভিনন্দন। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন। ক্লাস